যখন কঠিন সময় থাকে তখন শক্তিশালী মানুষ তৈরি হয়। আর ওই শক্তিশালী মানুষগুলো আবার ওই কঠিন সময়কে সহজ করে ফেলে তাদের পরিশ্রম, তাদের মেধা দিয়ে। আর ওই যখন সময়কে আবার তারা সহজ করে ফেলে, এই সহজ সময়ে জন্মানো প্রজন্মগুলো আবার দুর্বল হওয়া শুরু করে। কারণ তারা অভাব দেখেনি, তারা স্ট্রাগল দেখেনি, তারা কষ্ট দেখেনি। আর এই দুর্বল মানুষ যখন আবার তৈরি হওয়া শুরু হয়, এই দুর্বল প্রজন্মগুলো তাদের ভুল আচরণের কারণে, তাদের অপব্যয়ের কারণে আবার সেই সময়কে কঠিন করে তোলে। বেশিরভাগ প্রবাসী দেশে ফেরার পর সবচেয়ে বেশি স্ট্রাগল করে, টাকা পয়সার কষ্টে থাকে, আনহ্যাপি থাকে। অধিকাংশ প্রবাসী দেখবেন দীর্ঘ কষ্টকর জীবন যাপন করার পর, অনেক টাকা উপার্জন করার পর এরা যখন দেশে ফেরে, এদের একটা বড় অংশেরই জীবন দুঃখে পরিপূর্ণ হয়ে ওঠে। টাকা পয়সার ক্রাইসিস তৈরি হয়, পরিবারের সদস্যদের দ্বারা অসুখী হয়। এর পিছনে কারণ কি জানেন? এর পিছনে আসলে আপনি নিজে দায়ী, অর্থাৎ প্রবাসী হিসাবে আপনি নিজে দায়ী। আর আজকের এই ভিডিওতে আপনি কিভাবে দায়ী এবং কিভাবে একজন প্রবাসী সঠিকভাবে পরিকল্পনা করে এগুলে সে দেশে ফিরে খুব ভালো থাকতে পারবে, হ্যাপি লাইফ লিড করতে পারবে, পরিবারের সদস্যরাও ভালো থাকবে, এই বিষয়ে বিস্তারিত গাইডলাইন প্রদান করা হবে। দেখুন, আপনি কষ্ট করে প্রবাসী জীবন যাপন করছেন, মরুভূমির মাঝে আপনি পরিশ্রম করছেন, হাড়ভাঙা খাটুনি খেটে আপনি টাকা দেশে পাঠাচ্ছেন। আর সেই টাকা দিয়ে আপনার পরিবারের সদস্যরা মৌজ মাস্তি করছে, দামি দামি মোবাইল ফোন ব্যবহার করছে, আপনার সন্তানরা প্রতিটি বিষয়ে প্রাইভেট টিউটর নিচ্ছে, তারা পার্টি করছে, ঘুরে বেড়াচ্ছে, শো অফ করছে। কিন্তু আপনি একটা লম্বা সময় বিদেশ থাকার পর দেশে এসে আপনি দেখতে পেলেন যে আপনার সন্তানরা আসলে সঠিকভাবে মানুষ হয়নি, আপনার পরিবারে সেই ঠিকমতো শান্তি নেই। আবার আপনি যে টাকা উপার্জন করেছেন দেশে ফিরে দেখবেন তার একটা বড় অংশ টাকা তারা নষ্ট করে ফেলেছে। এখন কথা হলো, এই যে আপনি গাধার খাটনি খাটছেন, আপনার একটা জীবন বলতে গেলে আপনি স্যাক্রিফাইস করে দিলেন, তার বিনিময়ের টাকাগুলো আপনি দেশে পাঠালেন, কিন্তু আপনার পরিবার থেকে আপনি সেইভাবে রেজাল্ট পাচ্ছেন না। এর কারণ আপনি নিজেই দায়ী। আপনি নিজে দায়ী হওয়ার কারণে আপনি সঠিকভাবে গাইডলাইন প্রদান করতে পারেননি। আপনি আপনার পরিবারকে বিলাসিতায় ভাসিয়ে দিয়েছেন, সন্তানদেরকে, কিন্তু কোনো গোল ছিল না আপনার সন্তানদের। এই যে টাকা পয়সাগুলো তারা খরচ করলো, এই যে বিলাসিতা করলো, এর কোনো লক্ষ্য ছিল না। অর্থাৎ একটা লক্ষ্যকে সামনে নিয়ে তারা এই টাকা পয়সাগুলো খরচ করেনি বলেই আজকে আপনি দেশে ফিরে দেখতে পাচ্ছেন আপনার সন্তান দিয়ে আপনি সেই কাঙ্ক্ষিত রেজাল্ট আপনি পাচ্ছেন না, আপনার পরিবার দিয়ে কাঙ্ক্ষিত রেজাল্ট আপনি পাচ্ছেন না। আর এই সমস্যা সমাধানের জন্য আপনি যেন দেশে ফিরে একটা সুন্দর জীবনযাপন করতে পারেন, সন্তানদের ভবিষ্যৎ যেন ভালো হয়, এই জন্যই আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত গাইডলাইন প্রদান করব আপনাদেরকে। দুবাইয়ের প্রতিষ্ঠাতা শেখ রশিদ বিন সাইদ আল মাকতুম, তাকে একবার সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে আপনি এই যে মরুভূমির মধ্যে দুবাই শহরকে প্রতিষ্ঠা করলেন, আপনি আপনার বংশের বা এই দুবাইয়ের ভবিষ্যৎ কেমন দেখতে পান? তখন তিনি গুরুত্বপূর্ণ দুটি কথা বলেছিলেন যে দেখেন, মাই গ্র্যান্ডফাদার রোড এ ক্যামেল, অর্থাৎ আমার দাদা একটি উট চড়াতেন। মাই ফাদার রোড এ ক্যামেল, আমার পিতাও উট চড়াতেন। আই রাইড এ মার্সিডিস, আমি একটি মার্সিডিস চালাচ্ছি। মাই সন রাইড এ ল্যান্ড রোভার, আমার সন্তান ল্যান্ড রোভার চালাচ্ছে। মাই গ্র্যান্ডসন উইল রাইড এ ল্যান্ড রোভার টু, অর্থাৎ আমার নাতিও একটি ল্যান্ড রোভার চালাবে। কিন্তু মাই গ্রেট গ্র্যান্ডসন উইল রাইড এ ক্যামেল অ্যাগেইন, অর্থাৎ আমার নাতির যে সন্তান হবে বা তার পরবর্তী যে প্রজন্ম তারা আবার উট চালাবে। তখন সাংবাদিকরা যে তাকে প্রশ্ন করলো যে আপনি কেন এমনটা বললেন, তখন তিনি আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, হার্ড টাইম ক্রিয়েট এ স্ট্রং ম্যান, অর্থাৎ যখন কঠিন সময় থাকে তখন শক্তিশালী মানুষ তৈরি হয়। আর ওই শক্তিশালী মানুষগুলো আবার ওই কঠিন সময়কে সহজ করে ফেলে তাদের পরিশ্রম, তাদের মেধা দিয়ে। আর ওই যখন সময়কে আবার তারা সহজ করে ফেলে, এই সহজ সময়ে জন্মানো প্রজন্মগুলো আবার দুর্বল হওয়া শুরু করে।
কারণ তারা অভাব দেখেনি, তারা স্ট্রাগল দেখেনি, তারা কষ্ট দেখেনি। আর এই দুর্বল মানুষ যখন আবার তৈরি হওয়া শুরু হয়, এই দুর্বল প্রজন্মগুলো তাদের ভুল আচরণের কারণে, তাদের অপব্যয়ের কারণে আবার সেই সময়কে কঠিন করে তোলে। অর্থাৎ একটা প্রজন্ম যখন কষ্ট করে প্রতিষ্ঠা লাভ করে, পরবর্তী প্রজন্মগুলো এসে সেগুলো ভোগ বিলাসিতায় উড়িয়ে দেয়। আর ঠিক আপনারা যারা প্রবাসী রয়েছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই ঘটনা ঘটে। আপনি অভাব দেখেছেন, কষ্ট দেখেছেন, সেই অভাব কষ্টের মধ্য থেকে স্ট্রাগল করে করে আপনি বড় হয়েছেন, বিদেশে গিয়েছেন, টাকা উপার্জন করেছেন, করে এই টাকা আপনি দেশে পাঠাচ্ছেন, আপনার সন্তানদের, আপনার পরিবারের লাইফ সহজ হয়ে যাচ্ছে। আর এই বিলাসিতায় গা ভাসিয়ে দিয়ে তারা আর দুর্বল প্রজন্ম তৈরি হচ্ছে। এই দুর্বল প্রজন্ম পরবর্তীতে আবার কঠিন সময়ের মুখোমুখি হবে। সুতরাং আপনাকে সতর্ক হতে হবে, আপনাকে কতগুলো সঠিক পরিকল্পনা করে তারপর আগাতে হবে। আপনার আয়ের কথা যথাসম্ভব গোপন রাখতে হবে। হয়তো আপনি ইতিপূর্বে আপনার আয়ের কথা পরিবারকে বলে ফেলেছেন। যদি না বলে ফেলেন, যারা নতুন প্রবাসী রয়েছেন, আপনি কত টাকা বেতন পান দেশে কাউকে আপনি বলবেন না, আপনার স্ত্রীকেও আপনি বলবেন না। আর যারা ইতিপূর্বে বলে ফেলেছেন, তাদেরকে এখন নতুন যেটা করতে হবে সেটা হলো আপনি নতুন কোনো বাহানা তৈরি করবেন, নতুন কোনো ইনভেস্টমেন্টের কথা বলবেন, কিংবা ধীরে ধীরে বলবেন যে আমার বেতন কমে গিয়েছে। এরকম কোনো না কোনো অজুহাত তৈরি করে আপনার বেতন যা ইনকাম করছেন প্রকৃত তথ্য তাদের কাছ থেকে আড়াল করতে হবে। এটা কেন করতে হবে? কারণ আপনি অনেক টাকা ইনকাম করেন, এটা জানার পর কিন্তু তারা তাদের লাইফস্টাইল প্রতিনিয়ত ইনফ্লেশন ঘটাবার চেষ্টা করবে, দামি দামি গ্যাজেট ব্যবহারের চেষ্টা করবে, পার্টি দেবার চেষ্টা করবে, প্রতিটি সাবজেক্টে তারা প্রাইভেট টিউটর রাখার চেষ্টা করবে, দামি দামি গ্যাজেট ইউজ করার চেষ্টা করবে। কিন্তু আপনার ইনকাম যদি আপনি একটা লিমিটের মধ্যে রাখেন, যে হ্যাঁ আমার সংসারে কত টাকা খরচ হতে পারে, স্বাভাবিকভাবে সুস্থভাবে বাঁচার জন্য বিলাসিতার প্রয়োজন নেই, তাহলে আপনি সেই পরিমাণ টাকা তাদেরকে দেবেন। বাদবাকি টাকার কথা তাদেরকে জানতে দেবেন না, কারণ আপনার টাকার কথা জানলেই তারা তাদের জীবনমান ইনফ্লেশন ঘটাবার চেষ্টা করবে। আর অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে এই বিলাসিতা, এই লাইফস্টাইল উন্নতি ঘটানোর এর কোনো রেজাল্ট নেই, এর রেজাল্ট খুবই খারাপ হয়। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে সন্তানরা সঠিকভাবে মানুষ হয় না, সন্তানদেরকে, পরিবারকে সবসময় বদ্রস্ত, অর্থাৎ তারা যেন কষ্টে না থাকে, কিন্তু বিলাসিতায় যেন গা ভাসাতে না পারে, কারণ বিলাসিতা দুর্বল মানুষ তৈরি করে। তাই তাদেরকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য আপনার ইনকামের কথা গোপন রাখবেন। এবং ২ নাম্বারে যে কাজটি করবেন সেটি ১ নাম্বারের সাথে সম্পৃক্ত। সেটি হলো আপনি আপনার অপ্রয়োজনীয় খরচগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করবেন, যেগুলো না হলেও আপনার চলবে। দেখুন, আমি অনেক প্রবাসীকে দেখেছি দামি দামি ফোন, দামি দামি জুয়েলারি, গহনা, দামি দামি ড্রেস, এগুলো বিদেশ থেকে একের পর এক পাঠাতে থাকে, নিয়ে আসতে থাকে। এইগুলো যদি আপনি করতে থাকেন, এই পারপাসে একটা বড় রকমের টাকা খরচ হয়ে যায় আপনার। আপনি আজ একটা দামি ফোন আপনার সন্তানের হাতে দিলেন, এই ফোনটা ২-৩ বছরের মধ্যে ভ্যালুলেস হয়ে যাবে। আর আপনার ওই সন্তান ওই ফোন দিয়ে কী করবে জানেন? সে সারাদিন রিলস দেখবে, রাজনৈতিক কেওয়াজমূলক সংবাদ শুনবে, সে ওই ফেসবুকে, ইনস্টাগ্রামে সে একের পর এক বিভিন্ন ট্যুর করবে, ঘুরে বেড়াবে, দামি দামি রেস্টুরেন্টে খাবে, এগুলো আপলোড দিয়ে বেড়াবে। তার লাইফস্টাইলটাই ওইটা হয়ে যাবে, কারণ তার কাছে মনে হবে আমার বাবার টাকা রয়েছে। আর এগুলো বছরের পর বছর করতে থাকার পর কিন্তু আপনি কোনো রেজাল্ট পাবেন না। কিন্তু ওই দামি ফোনটি তাকে কিনে না দিয়ে মোটামুটি একটা ফোন কিনে দিয়ে বাদবাকি টাকাটি যদি আপনি সঞ্চয় করে কোথাও বিনিয়োগ করেন, সেটি আগামী দিনে আপনার নিজের এবং আপনার সন্তানের, আপনার পরিবারের ভবিষ্যতের জন্য কাজে লাগবে। এই যে বিদেশ থেকে ফিরে আপনারা ক্রাইসিসে ভোগেন না, এই ক্রাইসিসে আর ভুগবেন না। সুতরাং অপ্রয়োজনীয় খরচ কমিয়ে ফেলুন। পাশাপাশি আপনি আপনার জীবনযাত্রার মানকে কোনোভাবেই উন্নত করবেন না বেশ কয়েকটা বছর। আমি বহু প্রবাসীকে দেখেছি বিদেশ যেতে পারে না, ১-২ বছরের মধ্যে তাদের চলাফেরা, লাইফস্টাইল আমূল বদলে যায়। কেউ বাড়ি করা শুরু করে, কেউ বাইক কেনে, গাড়ি কেনে, দামি দামি স্মার্টফোন, মানে বিতিকিচ্ছিরি একটা অবস্থা তৈরি করে। অথচ এই টাকাগুলোকে যদি আপনি সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে পারতেন, হ্যাঁ, আপনি বিদেশ যাওয়ার আগে আপনার পরিবার ক্রাইসিসে ছিল,
এখন আপনার ক্রাইসিস ঢাকার প্রয়োজন নেই। ভদ্রভাবে কাপড় চোপড় পরার মতো, ভদ্রভাবে চলাফেরা করার মতো, অভাবে না থেকে সুস্থভাবে খেয়ে পরে বাঁচার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু করুন। বাদ বাকি টাকাগুলো আপনি জমান, সঞ্চয় করুন, কোথাও বিনিয়োগ করুন, আগামী দিনে ভালো থাকবেন। এই ভুলগুলো করার কারণেই কিন্তু আপনারা সবচেয়ে বেশি স্ট্রাগল করে থাকেন লাইফে। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো সেভ অ্যাগ্রেসিভলি। এই দেখুন, একটা আরেকটার সাথে রিলেটেড। আপনি প্রবাসে সারা জীবন থাকতে পারবেন না। একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত আপনি থাকতে হবে। বিশেষ করে যারা মিডল ইস্টে যান তারা তো নাগরিকত্ব পাবেন না। আপনাকে কখনো না কখনো দেশে ফিরতে হবে। তাই আপনাকে কী করতে হবে? সেভ অ্যাগ্রেসিভলি, অর্থাৎ আক্রমণাত্মকভাবে আপনাকে টাকা সঞ্চয় করতে হবে। এই যে পরিবারে নির্দিষ্ট টাকা পাঠাবেন, তারপর চেষ্টা করবেন সর্বোচ্চ পরিমাণে যেটুকু পারা যায় সেই টাকাটাকে সঞ্চয় করতে। আর এই টাকাটা সঞ্চয় করে আপনি কী করবেন? এই টাকাটা সঞ্চয় করে আপনি ধীরে ধীরে কোথাও বিনিয়োগ করা শুরু করবেন। আপনি বিদেশে বসেও সুন্দর সুন্দর বিনিয়োগ করতে পারেন। যেমন ওয়েজ আর্নার, প্রবাসী ওয়েজ আর্নার বন্ড রয়েছে, প্রায় 12%, 13%-এর মতো ইন্টারেস্ট পাওয়া যায় এখান থেকে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এটা কিন্তু একটা চক্রবৃদ্ধি হারে এখান থেকে লাভবান হওয়া যায়, যেটা বাংলাদেশে অনেক বিনিয়োগই কিন্তু সম্ভব নয়। আপনি সেখানে বিনিয়োগ করতে পারেন। কিংবা আপনি এই যে মাঝে মাঝে 6 মাস 1 বছর পর পর দেশে আসছেন, আপনি একটা ব্যবসার পরিকল্পনা করা শুরু করুন যে আমি দেশে ফিরে এই বিজনেস, একদিকে আপনি টাকা জমাচ্ছেন, সেই টাকা কোথাও বিনিয়োগ করে রাখছেন কিংবা সঞ্চয় করছেন, কিন্তু যখন আপনি দেশে ফিরবেন তখন আপনার টার্গেট থাকতে হবে যে আমি একটা বিজনেস দেশে এসে করব। এবং সেই বিজনেসটিকে আপনি এখনই টার্গেট করবেন। আপনি যখনই দেশে আসবেন ওই বিজনেসটি সম্পর্কে খোঁজখবর নেওয়া শুরু করবেন, ওই বিজনেসটি সম্পর্কে আপনি স্টাডি করা শুরু করবেন, ধীরে ধীরে প্রস্তুতি নেওয়া শুরু করবেন। এর ফলে হবে কি, আপনি কয়েক বছর পর যখন দেশে আসবেন তখন ওই বিজনেসটি সম্পর্কে আপনার বেশ ভালোভাবে একটা ধারণা হয়ে যাবে। আপনি তখন বিজনেসটি শুরু করলে আপনার লাভবান হওয়া সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। এরপর আর দুটো কাজ আপনারা করবেন। সেটা হলো একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করবেন। এই যে টাকাটি আপনি সঞ্চয় করছেন না, এর একটা অংশ আপনি একটা জরুরি তহবিলের জন্য রাখবেন। কেন রাখবেন? প্রবাসে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। কালকে আপনার পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়তে পারে, হঠাৎ করে টাকা লাগতে পারে আপনার। তখন যদি আপনার এই টাকা না থাকে, আপনার কিন্তু লোন নিতে হবে, ধার দেনা করতে হবে। সুতরাং এই বিপদ এড়াতে একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করবেন। আর একটা কাজ করবেন, একটা লাইফ ইন্স্যুরেন্স এবং একটা হেলথ ইন্স্যুরেন্স করবেন। কারণ ওই যে বললাম, একটা মাত্র অসুস্থতা আপনার লাখ লাখ টাকা আপনার খরচ করিয়ে ফেলতে পারে। যেহেতু আপনি প্রবাসে আসছেন, ভালো টাকা ইনকাম করছেন, দেখে শুনে একটা ভালো কোম্পানির একটা লাইফ ইন্স্যুরেন্স করে রাখবেন। তাতে কি হবে? পারিবারিক লাইফ ইন্স্যুরেন্স করার চেষ্টা করবেন, তাতে আপনার পরিবারের কেউ অসুস্থ হলে আপনি কিন্তু সেই টাকাটি ওখান থেকে পেয়ে যাবেন। আর একটা লাইফ ইন্স্যুরেন্স অবশ্যই করবেন, একটা হেলথ ইন্স্যুরেন্স, একটা লাইফ ইন্স্যুরেন্স। কারণ হায়াত মওত কারো হাতে নেই, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আপনি প্রবাসে রয়েছেন, কে বলতে পারে কালকে আপনি মারা যেতে পারেন। আমি বলছি না মারা যাবেন, কেউ না কেউ তো যায়। তখন যেন আপনার পরিবার একটা বড় রকমের সাপোর্ট পায়, সেজন্য একটা লাইফ ইন্স্যুরেন্স অবশ্যই করবেন। একটা হেলথ ইন্স্যুরেন্স, একটা লাইফ ইন্স্যুরেন্স, এবং লাইফ ইন্স্যুরেন্সটি অবশ্যই একটা টার্ম ইন্স্যুরেন্স হবে। এরপরে যে কাজটি করবেন, এই কাজগুলো হয়ে যাওয়ার পর ওই যে আমি আগে বলেছিলাম আপনি আপনার টাকাগুলোকে সর্বোচ্চ অ্যাগ্রেসিভলি সঞ্চয় করে সেটা বিনিয়োগ করবেন। এবং এই যে বিনিয়োগটা করবেন এটা অব্যাহতভাবে, কোনো অজুহাতেই এই বিনিয়োগটা বন্ধ করা যাবে না। আপনি 2 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, যতক্ষণ সময় আপনি বিদেশে থাকেন না কেন, আপনি বিনিয়োগ করে যাবেন। তবে একটা সতর্কতা, এই বিনিয়োগের টাকা দেশে কারো হাতে ছাড়বেন না, সে যত বড় আপন হোক না কেন। এই টাকা অন্যের হাতে সেরে কিন্তু অনেককে পথে বসতে হয়েছে। আপনি ওখানে বসে যেটুকু নিয়ন্ত্রণ করতে পারেন কাউকে না জানিয়ে, যেমন ওয়েজ আর্নার বন্ড রয়েছে, এখানে আপনি প্রবাসে বসে এই বিনিয়োগ করতে পারেন। একটু খোঁজখবর নিন, ইউটিউবে খোঁজখবর নিন, আপনারা জানতে পারবেন। সেভাবে কেউ জানবে না, কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণ এই বিনিয়োগের আপনার হাতে থাকবে। এবং এটা আপনি দেশে না ফেরা পর্যন্ত কন্টিনিউয়াসলি, অব্যাহতভাবে, অর্থাৎ থামাতে পারবেন না, চলতে থাকবে। অল্প করেন, বেশি করেন, দেখবেন আপনি দেশে ফিরে অনেক ভালো থাকবেন আমার এই পরামর্শ মানলে। সর্বশেষ যে কাজটি করবেন সেটি হলো প্ল্যান ফর রিটায়ারমেন্ট। দেখুন, একদিন না একদিন আপনাকে অবসর নিতেই হবে। আপনি প্রবাসে কত বছর থাকবেন? 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, কিংবা তার আগে ফেরেন। কখনো না কখনো আপনাকে তো অবসর গ্রহণ করতে হবে, রিটায়ারমেন্ট লাইফে যেতে হবে। তখন যদি আপনি সন্তানদের উপর ভরসা করেন, এই যে সন্তানদের জন্য এত কিছু করছেন আপনি,
সেই সন্তানদের উপর ভরসা করে থাকলে আপনার সবচেয়ে বড় ধরনের বোকামি হবে। কারণ কি? এই সন্তান লালন-পালন আমরা যে করছি এটা আমাদের দায়িত্ব। জৈবিক, নৈতিক, মানবিক দায়িত্ব। এর রিটার্ন আশা করা আমাদের উচিত নয়। কারণ সন্তানরা বড় হবে, তাদের সংসার হবে, তাদের নিজেদের বোঝা তৈরি হবে যে বোঝা তাদেরকে বহন করতে হবে। অনেক সন্তান তখন চাইলেও অনেক সময় তার সেই অর্থনৈতিক সঙ্গতি থাকে না মা-বাবাকে দেখার জন্য। আবার বেশিরভাগ সন্তান দেখতেই চায় না। সুতরাং বৃদ্ধ বয়সে যাতে আপনি ভালো থাকতে পারেন, রিটায়ারমেন্টে যেন ভালো থাকতে পারেন, সেজন্য একটা চমৎকার রিটায়ারমেন্ট প্ল্যান আপনাকে তৈরি করতে হবে। ধীরে, ধীরে একটা পরিমাণ টাকা আপনি রিটায়ারমেন্টের জন্য জমানো শুরু করবেন, অথবা আপনি ওই যে বিনিয়োগটি করছেন সেটি যদি সঠিকভাবে পরিকল্পনা করে সেটি দিয়ে বড় একটা বিজনেস দাঁড় করাতে পারেন, তাহলে সেটিও আপনার রিটায়ারমেন্টের একটা অবলম্বন হতে পারে। আর একটা সর্বশেষে পরামর্শ, সেটা হলো আপনি বিদেশে রয়েছেন। আপনি ধীরে, ধীরে টাকা পয়সা এই যে ঘন্টার পর আপনি ডিউটি করে এসে বাদবাকি সময় আপনি কী করেন? আমি এমনও দেখেছি ঘন্টার পর ঘন্টা পরিবারের সাথে এভাবে মোবাইলে হোয়াটসঅ্যাপে কল দিয়ে, ভিডিও কল দিয়ে বসে রয়েছে, স্ত্রী রান্না করছে সেগুলো দেখছে। এভাবে আপনি সময় নষ্ট করছেন শুয়ে, শুয়ে। কখনো রিলস দেখছেন, আমি এটা স্বীকার করি যে আপনি বিদেশে রয়েছেন, সন্তানদের প্রতি, সংসারের প্রতি আপনার একটা মায়া কাজ করছে। কিন্তু আপনি যদি ওখান থেকে কিছু সময় ধীরে, ধীরে একটা বিষয় শেখা শুরু করেন, ওই যে বিজনেসটি করবেন কিংবা একটা নতুন স্কিল শেখা শুরু করেন, কিংবা আপনি নানা রকম বিনিয়োগ সংক্রান্ত ভিডিও দেখা শুরু করলেন, টাকা পয়সা সংক্রান্ত কীভাবে মানি ম্যানেজমেন্ট করবেন, পার্সোনাল ফিনান্স, এই ভিডিওগুলো দেখা শুরু করলে দেখবেন ধীরে, ধীরে আপনার অবস্থা পরিবর্তিত হয়ে যাচ্ছে এবং আপনার কারো পরামর্শের আর প্রয়োজন হবে না। সুতরাং প্রবাসী যারা রয়েছেন তারা দেশে ফিরে যদি ভালো থাকতে চান, যদি চান যে আপনার পরিবার ভালো থাকুক, সন্তানরা ভালো থাকুক, তাদের জীবনে উন্নতি হোক, তাহলে এই পরামর্শগুলো মেনে চলার চেষ্টা করবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। আমি যদি ভিডিওতে ভুল কিছু বলে থাকি বা এমন কিছু যা আমি বলতে ভুলে গিয়েছি, আপনারা দয়া করে কমেন্ট করে জানাতে পারেন, বা ভিন্ন কিছু যদি জানতে চান সেটিও কমেন্ট করে জানাতে পারেন। আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে কথা বলার চেষ্টা করব। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সকলে।